সানডে সাসপেন্সের মেয়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের পথ চলা শুরু। এটি আমাদের তৃতীয় নিবেদন। গল্পের নাম বায়ুকণা, রচনা আশুতোষ কবিরাজ। প্রধান চরিত্রে রাজীব, রামকৃষ্ণ ও তান্ত্রিক। গল্প পাঠে শুভম। শুরু হচ্ছে বায়ুকণা। বর্ধমান শহরের দামোদর নদীর ওপর অবস্থিত উত্তর দক্ষিণে বিস্তৃত ঐতিহ্যময় কৃষক সেতু কত গাড়ি ঘোড়া দেখে সারাদিনে তার কোনো ইয়ত্তা নেই। রাত্রি 11টার পর সেখান দিয়ে বিশেষত বড় বড় লরি বা ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স এবং পুলিশ গাড়ি বেশি ছোটে। একটা মারুতি সুজুকি গাড়িতে করে একজন ভদ্রলোক হন্ততন্ত করে নামলেন ব্রিজটার ওপরে। কপালে ঘাম স্পষ্ট, চোখে মুখে একটা তিরস্কার ও আতঙ্কের মিশ্রণ। দুদিকটা একবার করে দেখে নিয়ে তীরের গতিতে ব্রিজের একটা দিকের ঘেরা টোপের ওপর উঠলেন। লোকটার হাত দুটো ব্রিজের কিনারা বরাবর আটকে রেখে দেহটা হঠাৎই যেন ঘড়ির পেন্ডুলামের মতো ঝুলতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে হাত দুটো খুলে গেল আর বছর 30-এর ওই শরীরটা শূন্যে ভাসতে ভাসতে দামোদরের জলে একটা বিকট আওয়াজ করে পড়ে গেল। রাজীব বলল, হ্যাঁ, 2 জন মরলো আর 3 জন বাঁচলো। আমি জিজ্ঞাসা করলাম, কেন? রাজীবের সাথে পরিচয় তো আগেও হয়েছে। আইপিএস পরীক্ষায় অনুত্তীর্ণ রাজীব এখন নিজেকে প্রাইভেট ডিটেকটিভ হিসাবে মেলে ধরেছে। সেই স্কুল জীবনের বন্ধু রাজীব। হ্যাঁ, টাকাবুকো রাজীব আমার এই বর্ধমান শহরের রুমমেট। আমরা একটা মেসে থাকি। রুটি ঘুগনির দোকানে মাদক ব্যবসার জট খুলে দেবার পর ওর মনে আত্মবিশ্বাসটা আরও বেড়ে গিয়েছে। বাকি জীবনটা গোয়েন্দাগিরি করেই কাটাবে এমন মনস্থির করেছে। আমিও এমএসসি পাস করে কোনো সরকারি চাকরি করব এই আশায় একটার পর একটা পরীক্ষা দিচ্ছি। গ্রুপ এ থেকে গ্রুপ ডি সব পরীক্ষাতেই আমি আছি। আষাঢ়ের মাঝামাঝি সময়, কখনো বর্ষার বৃষ্টি, কখনো বা বঙ্গোপসাগরের কৃপায় একটার পর একটা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির যেন অন্ত নেই। জোড়া ঘূর্ণাবর্তের কারণে সেদিন রাত্রি থেকে সারাদিন টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে আমার একটা কাজ ছিল। ওয়ার্ক ফ্রম হোম, করোনা পরিস্থিতি, লকডাউন ইত্যাদির কারণে রীতিমতো অফিসের স্টাফরা সকাল 11:30টার সময়ও অনুপস্থিত। এমনকি ডিপার্টমেন্টের দরজা খুলবার লোকও আজকে আসেনি। একজন যুবক, বয়স 40-এর কাছাকাছি হবে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। আচার্য জগদীশচন্দ্র বসুর স্ট্যাচুটিও এক নাগাড়ে বৃষ্টিস্নাত হয়ে চলেছে। রানিমার হাওয়ামহল চিরদিনই ছবি পিপাসুদের পছন্দের জায়গা। সেই পছন্দের জায়গাও আজ অপছন্দের বলে মনে হচ্ছে। বিভাগের কিছু ছাত্রছাত্রী ইতস্তত জটলা করছে। কেউ কেউ এই অবিশ্রান্ত বৃষ্টিতে জনজীবন কেমন বিপন্ন সেই নিয়ে আলোচনা করছে। গবেষক গবেষিকারা তাদের সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে আলোচনারত। যেহেতু তালা এখনো খোলা হয়নি, তাই সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বছর 40-এর ওই যুবা পুরুষটি খুব ক্ষীণ কণ্ঠস্বরে একজনকে ডাকলেন। একজন গবেষক তার কাছে গেলেন। আচরণে বোঝা গেল উনি এই বিভাগের একজন অধ্যাপক। একটা পুরাতন মডেলের বাইকে চড়ে একজন ভদ্রলোক চাবির গোছা নিয়ে খুবই সন্তর্পণে তালাটি খুললেন। ওনার ব্যবহারে বোঝা গেল উনি কোন তালার কোন চাবি বিশেষ জানেন না। অধ্যাপক জিজ্ঞাসা করলেন, আজ এত দেরি কেন? আর বলবেন নি স্যার, যে আসতো তার ঘরে বড় বিপদ। কি হয়েছে? এরকম ঘটনা বাপের জমে শুনিনি। ওর এক বৌদি খুন হয়েছে, লাশটাকে কেটে 2 টুকরো করে দিয়েছে। তাই নিয়ে বর্ধমানে তো বিরাট কাণ্ড। সে আসতে পারেনি, আমি এই জানলুম, তাই এখানে এসেছি। তালা খুলতে এখানে এসেছি। আমি তো অত শত ঠিক জানিনি, তাই কিছু অসুবিধা হচ্ছিল আর কি। প্রফেসর আর কিছু জিজ্ঞাসা করলেন না। গবেষক গবেষিকা বৃন্দ ওর মুখ চাওয়াচাই করে চললেন ভেতরে।
আমার পাশে রাজীব বিষয়টা দেখল, শুনল, আর তারপরে বাঘ যেমন শিকার পেলে ঝাঁপ দেয় তেমনই ঝাঁপিয়ে পড়ল তালা খুলতে আসা লোকটার দিকে। 2-4টে প্রশ্ন করার পর লোকটার সাথে আমরা গেলুম তাদের বাড়ি, যেখানে বিপদটা ঘটেছে। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলের কাছে ভদ্রমহিলার শ্বশুরবাড়ি। বলা বাহুল্য, আমার বোটানি ডিপার্টমেন্টের কাজটা আর সেদিন হলো না। বাড়িটি দোতলা, সামান্য একটা উঠোন, ফটকের পর উঠোন পেরিয়ে ঘরে প্রবেশ করা যায়। মাঝে একটা ছোট রাস্তা, দুদিকে ফুলের বাগান, বেশ রুচিসম্পন্ন পরিবার বলা যেতে পারে। বিপদটাতে একটা থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। পাড়ার বাসিন্দাদের চোখে মুখে একটা কৌতূহল স্পষ্ট। পুলিশ এসেছে, লাশটাকে উঠোনে নামানো হলো। সত্যি কি বিভৎস দৃশ্য! কোমরের উপর বরাবর শরীরটাকে আড়াআড়িভাবে কাটা হয়েছে। রক্তে ভেজা সালোয়ার কামিজের কোনো বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না, অর্থাৎ বিশেষ ধস্তাধস্তি কিছু করা হয়নি। 2 বাহুতে সিঁদুরের দাগ, গোটা মুখে কেউ যেন দুহাত দিয়ে সিঁদুর লেপে দিয়েছে। কোনো সুগন্ধি বা ধূপের গন্ধ বের হচ্ছে শরীর থেকে। পুলিশ যত রকম পারা যায় নমুনা সংগ্রহ করছে। পুলিশের ওসি মিস্টার রায় রাজীবের বিশেষ পরিচিত। মিস্টার রায় রাজীবকে বললেন, কি মিস্টার সিংহ, কি মনে হচ্ছে? আপনি আমাদের সাহায্য করবেন? রাজীব একটু মুচকি হেসে বলল, অবশ্যই। আমাকে ঘটনাটা কাইন্ডলি বলবেন মিস্টার রায়? ও তেমন কিছু নয়। গতকাল রাতে মিস্টার চ্যাটার্জি মানে মৃতার স্বামী একটা জিডি করে কি ওর স্ত্রী সন্ধ্যে থেকে নিখোঁজ। আমরা আমাদের পুলিশ ফোর্স নিয়ে সারা বর্ধমান তন্ন তন্ন করে খুঁজেছি। সমস্ত আত্মীয় বন্ধুর বাড়ি খোঁজ করেও কোনো লাভ হয়নি। শেষে ভোরের দিকে কামনাড়ার একটা মাঠের ধারে স্থানীয় কিছু মানুষ লাশটাকে আবিষ্কার করে। আমরা প্রাথমিক তদন্ত করি এবং কিছু আইনি কাজকর্ম সেরে এখানে এসে পৌঁছালাম। আচ্ছা, উনি সন্ধেবেলায় হঠাৎই উদয় হয়ে গেলেন? না না, উনি বিগ বাজারে ক্যাশে বসতেন। সপ্তাহে 5 দিন সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ওনার ডিউটি। তারপর ওই বাস বা টোটোই চড়ে ফিরতেন বাড়ি। কোনো দিন সন্ধে 7টা বাজতো পৌঁছাতে। কিন্তু গতকাল 8টার পরেও বাড়ি পৌঁছাননি দেখে ওনার স্বামী থানায় খবর দেন। পোস্টমর্টেম? হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে আমরা লাশটাকে নিয়ে চলে যাব। পরিবার আত্মীয়বর্গ সকলেই ক্রন্দনরত। পুরুষ মানুষরা চোখে জল মুছছেন আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। মেয়েরা সুর ধরে কাঁদছেন। আইনি কারণে লাশটাকে কেউ ছুঁতে পারছেন না, অর্থাৎ ছুঁতে দেওয়া হচ্ছে না। রাজীব এক মনে চারদিকটা দেখছে। লাশটার কাছে গিয়ে ভ্রুকুটি করে কী সব খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে মিস্টার রায়কে বলল, আচ্ছা, আপনার কি মনে হয় মিস্টার রায়? এখনই তেমন কিছু বলা যাচ্ছে না, তবে খুনি নিশ্চয়ই কোনো সংকেত রেখেছে। সেটা পোস্টমর্টম করলে ধরা পড়বে। পোস্টমর্টমে কিছু ধরা পড়বে না মিস্টার রায়। খুনি খুবই ধূর্ত। আচ্ছা, গোটা গায়ে সিঁদুরের দাগ, মাথায় ফুল ইত্যাদি দেখে কি মনে হয় আপনার? এটা কোনো সাধু বা তান্ত্রিকের কাজ হতে পারে। তান্ত্রিক? এই তান্ত্রিক কথাটা শুনে পার্থ নামের একজন হাবিলদার বললেন, স্যার, একজন তান্ত্রিক কিন্তু কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরে মাসখানেক হলো ঘাঁটি গেড়েছেন। স্থানীয় লোকজনদের কাছে উনি একরকম ভগবান হয়ে বসেছেন। সে কি? বিস্ময়ের স্বরে কথাটা বলে ফেললেন মিস্টার রায়। তাহলে আজই চলুন মিস্টার সিংহ, তান্ত্রিককে জেলে ভরি। উৎসাহের সঙ্গে কথাটা বের হলো পুলিশ কর্তার মুখে, কিন্তু রাজীবের কোনো আগ্রহ দেখা গেল না। সে আগের মতোই ঘুম মেরে বসে রইল। একটু পরে মিস্টার রায়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, মহিলার বাড়ির লোকজনের সাথে কথা বলা যাবে একটু? মিস্টার রায় একজনকে ডাকলেন। মিস্টার চ্যাটার্জি, এদিকে একবার আসুন তো। একজন ভদ্রলোক এগিয়ে এলেন। বুঝতে পারলাম ইনিই বোধহয় সেই মহিলার হতভাগা স্বামী। গায়ে একটা হালকা হলুদ সুতির জামা এবং লুঙ্গি। চোখ লাল হয়ে আছে। শোকে এবং ঠিক ঘুম না হবার কারণেই এমন দশা হয়েছে বুঝতে পারছি। বয়স ওই 36-37 হবে। উচ্চতা মাঝারি, লম্বা বা বেঁটে কোনোটাই বলা যায় না। সামান্য চুলে টাক ধরেছে। চোখে জল মুছে বললেন, হ্যাঁ বলুন। মিস্টার রায় বললেন,
মিস্টার চ্যাটার্জি ইনি হলেন মিস্টার রাজীব সিংহ রায়। ইনি আইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের কাজ করতে চান। বর্তমানে প্রাইভেট ডিটেকটিভ হিসাবে আমাদের সহায়তা করে থাকেন। ওনার কিছু বক্তব্য আছে, তাই কথাটা শেষ হতে না হতেই মিস্টার চ্যাটার্জি বললেন, আমার মানসিক অবস্থা খুবই খারাপ রাজীব বাবু, আপনি যদি কাইন্ডলি সন্ধেবেলায় আসেন হয়তো কিছু বলতে পারবো। হ্যাঁ প্লিজ প্লিজ, একটা কথা জাস্ট। রাজীব বলল, হ্যাঁ বলুন। রাজীব আমার দিকে তাকিয়ে বলল, ইনি আমার বন্ধু রামকৃষ্ণ। আমি নমস্কার করলাম। ভদ্রলোক নমস্কার করলেন কিন্তু তেমন আন্তরিকতা দেখালেন না। রাজীব বলতে থাকলো, দয়া করে যদি আমাকে সুযোগটা দেন একটু তদন্ত করার, তাহলে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চিৎকার করে উঠলেন মিস্টার চ্যাটার্জি। আমি চাই দোষী সাজা পাক। আমার সংসারটা শেষ করে দিল। আর কথা বলতে পারলেন না মিস্টার চ্যাটার্জি। এদিকে মিসেস চ্যাটার্জির দুখণ্ড শরীরটাকে খুব সন্তর্পণে গাড়িতে তোলা হলো। পোস্টমর্টেমের পর জানা যাবে কি হয়েছিল। গাড়িটা লাশটাকে নিয়ে ছুট দিল। বাড়ির লোকজন আর আত্মীয় পরিজনরা কান্নার গতি বাড়িয়ে দিলেন। মিস্টার রায় বাড়ির লোক আর আত্মীয়বর্গকে ঘর থেকে না বের হতে দেওয়ার অনুরোধ করলেন। আমি আর রাজীব মেসে ফিরে এলো। মেসে ফিরে রাজীবের মুখে সেই প্রশান্ত হাসিটা ফিরে এসেছে। রামকৃষ্ণ, আজ তো রান্না হলো না রে, চল মিনি বৌদির হোটেলে ডিম ভাজা আর ভাত খেয়ে আসি। আমি একটু অবাক হয়েই বললাম, তাহলে কেসটা? বৃষ্টি থেমেছে? জিজ্ঞাসা করলো রাজীব। আমার এত উৎসাহের এত আগ্রহের একটা প্রশ্নের এমন একটা ম্যারে প্রশ্ন শুনে মনটা দমে গেল। একটু অভিমান করেই বললাম, হ্যাঁ থেমেছে। কেন? তেমন কিছু নয়, বৃষ্টি শুরু হলে আবার ভাববো বিষয়টা নিয়ে। আপাতত ঘুমাতে হবে ভাত খেয়ে, ঘুম এসছে প্রচুর। সন্ধ্যেবেলা রেডি থাকিস, যাবো ওখানে। দুপুরে হোটেলে ভাত খেয়ে রাজীব ঘুমিয়ে নিল। আমি ঘুমোতে পারলাম না। অনেক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছিল। দোষী কে? এমন ফুটফুটে একজন যুবতীকে কেই বা খুন করলো? এটা কি কোনো দাম্পত্য জীবনের চরম পরিণতি, নাকি অন্য কোনো মোটিভ? আচ্ছা, এখানে আদৌ কি কোনো তান্ত্রিক আছে? মেয়েটির শারীরিক ক্ষতি করা হয়নি জীবন্ত অবস্থায়, সুতরাং অন্য লালসার কথা বিশেষ স্থান পাবে না। ব্যাপারটা কোনো ত্রিকোণ ভালোবাসার শেষ পরিণতি নয় তো? শেষে আর ভাবতে পারলুম না। আমার পাশের খাটটিতেই পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু রাজীব। দস্যি দামাল অকপট সত্যবাদী রাজীব। বাহিরে সূর্য আর মেঘের লুকোচুরি খেলা চলছে। কখনো সূর্যালোকে পৃথিবী প্রতিভাত হচ্ছেন, আবার কখনো বা কালো মেঘ তাকে ঢাকা দিয়ে দিচ্ছে। ওই কালো মেঘ যেন আমার সমস্ত মনটাকেও ঢেকে ফেলেছে। কখনো অল্প আলোক উঁকি দিচ্ছে, আবার গহন অরণ্যে প্রবেশ করছে। বিকেল 5টা নাগাদ রাজীব নড়ে চড়ে ঘুম থেকে উঠে হাই তুলে ঘুমন্ত গলায় জিজ্ঞাসা করল, আজ কি বার যেন? আমি একটু রেগেই বললাম, কেন, আজ তো বুধবার। ও, তাহলে খুনটা মঙ্গলবার হয়েছে। চল রামকৃষ্ণ, ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। সন্ধ্যাবেলায় চা বিস্কুট খেয়ে রওনা দিলাম মিস্টার চ্যাটার্জির বাড়ির উদ্দেশ্যে। আবহাওয়াটা শুকনো, হালকা ঠান্ডা বাতাস দিচ্ছে। বর্ধমান শহরটা স্বমহিমায় যেন ফিরছে অল্প অল্প করে। বাইকে চড়বার ক্ষমতা নেই, আবার তেলের যা দাম। আমরা সাইকেলেই চললাম গন্তব্যস্থলে। পৌঁছে গিয়ে দেখলাম পরিবেশ খানিকটা সুস্থ হয়েছে। মিস্টার চ্যাটার্জি বাড়িতেই ছিলেন। একটু অপ্রতিভভাবে বললেন, আসুন রাজীববাবু। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ আপনিও আসুন। আমরা গিয়ে বসলাম। একটা ছোট্ট বসবার ঘর, আসবাবপত্র বিশেষ কিছু নেই। দুটো মুখোমুখি বসবার মতো সোফা, দেওয়ালে কিছু পুরাতন যুগের স্থাপত্য ভাস্কর্যের ছবি, একটা এলইডি টিভি, একটা ফ্যান চলছে আর একটা 100 লিটারের ফ্রিজ।
আমি আর রাজীব একটা সোফায় বসলাম আর মিস্টার চ্যাটার্জি বসলেন অপরটাতে। রাজীব জিজ্ঞাসা করলো, আপনার মানসিক অবস্থা এখন কেমন আছে? মিস্টার চ্যাটার্জি কি যেন একটা ভাবছিলেন, একটু ইতস্তত করেই বললেন, কি আর বলবো, ওই একরকম। রাজীব বলল, কিছু মনে করবেন না, কিন্তু আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতেই হবে, সেটা আপনাদের পক্ষেই ভালো হবে। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার বাড়িতে কে কে থাকেন? আমি, আমার বোন, বাবা আর ও, সে তো চলেই গেল। সরি সরি সরি, আপনার বোনের কি বিয়ে হয়েছে? না, ও বিয়ে করেনি। কি করেন উনি? মোড়ের মুখে ওর একটা বিউটি পার্লার আছে। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? ব্যবসা, বাবার কাঠের ব্যবসা ছিল, বর্তমানে আমি দেখাশোনা করি। আপনার বিয়ের কত বছর হলো? ওই ধরুন 10 বছর। সন্তান সন্ততি কিছু? একটা ফুটফুটে ছেলে হয়েছিল, ভুল চিকিৎসায় মারা গেল 2 বছর বয়সে। আমরা আর শোক সামলাতে না পেরে দ্বিতীয় সন্তানের কথা ভাবতে পারিনি। ও হো হো, অত্যন্ত দুঃখিত মিস্টার চ্যাটার্জি, সরি সরি। আচ্ছা, আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? এই প্রশ্নটা যেন আশা করেননি মিস্টার চ্যাটার্জি। এবার বললেন, যেমন হয় তেমনই। রাজীব বলল, আহা, কোনো দাম্পত্য কলহ বা ঝগড়া? না তেমন কিছু নয়, ওই অল্প বিস্তর কাটাকাটি যেমন হয় তেমন হতো। কোনোদিন গায়ে হাত তুলেছিলেন? আর একটু রেগে গিয়ে ভদ্রলোক বললেন, না এসব কথার কি মানে মিস্টার সিংহ? মানে আছে মশাই, মানে আছে। আচ্ছা বাদ দিন, আপনার বাবার সাথে পুত্রবধূ সম্পর্ক কেমন ছিল? বাবা প্রথম প্রথম সহ্য করতে পারতেন না, আসলে আমাদের ভালোবেসে বিয়ে তো। যাই হোক, কিছুদিন পর বাবার মতিগতি বদলালো। জানেন, অভিষিক্তা মানে আমার স্ত্রী ঘরদোর সব গুছিয়ে রাখতো। বাবা পুরনো বইপত্র পড়েই দিন কাটান, বোন একটু স্বাধীনতা প্রিয়। বাবা অভিষিক্তাকে মেয়ের মতোই স্নেহ করেন। অর্থাৎ আপনার সংসার জীবন সুখেরই ছিল, তাই না? একদম। কোনো শত্রু আপনার ছিল? হ্যাঁ, তেমন কেউ নেই, তবে ব্যবসার খাতিরে ছোট বড় ঝামেলায় জড়িয়ে পড়তে হয়, এই আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকে পরে আবার জিজ্ঞাসাবাদ করতে পারি, আপনার বাবার সাথে একটু কথা বলা যেতে পারে? আগে হ্যাঁ, কিন্তু উনি তো হার্টের রোগী, সারাদিন দোতলার ঘরে বই পড়েই সময় কাটান। দয়া করে আপনারা এমন কিছু বলবেন না যাতে উনি কষ্ট পান। সকালবেলা একবার করে মর্নিং ওয়াক করেন, বাকি দিন ওই বাড়িতেই থাকেন। একদমই না, একদমই না। আচ্ছা আসুন, আমরা যেখানে বসেছিলাম তার ডান দিক বরাবর গিয়ে সিঁড়ি পাওয়া গেল। পুরো বাড়িটাতে একটা রুচির বোধ স্পষ্ট। অভিষিক্তা দেবীকে জীবন্ত অবস্থায় দেখতে খুব ইচ্ছা করছিল। এক স্বাধীনতা প্রেমী গৃহবধূ। কি দোষে এমন ফল হলো কে জানে। আমরা দোতলার একটা ঘরে গিয়ে হাজির হলাম। ঘরটা অল্প বিস্তর ভেজানো ছিল। অনুমতি নিয়ে আমরা 3 জন প্রবেশ করলাম। একজন বয়স্ক ভদ্রলোক শুয়েছিলেন। লোকটির বয়স ওই 75 হবে। দীর্ঘদেহী, শীর্ণ, গায়ের রং তামাটে। একসময় প্রচুর পরিশ্রম করেছেন বোঝা যায়। পরনে সাদা ধুতি আর একটা ঘিয়ে রঙের ফতুয়া। মিস্টার চ্যাটার্জি পরিচয় করিয়ে দেওয়াতে উনি বসলেন, ধরা গলায় বললেন, আসুন, যা যাবার সব গেল। আপনারা কিছু করতে পারবেন? পুলিশের উপর কোনো ভরসা নেই বাবা আমার। গতকালই মেয়েটা আমার সকালে রান্না করে দিয়ে খাইয়ে দিয়ে গেল, আজ সকালে সব শেষ হয়ে গেল। কি বলছেন মেসমশাই? আপনি আমাদের তুমি বলে সম্বোধন করবেন। আমি শুধু আপনাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, আপনি কি আপনার বাবা মায়ের একমাত্র সন্তান? না বাবা, আমার ভাই বিয়ের পর আলাদা হয়ে যায়, ওরা পাশের বাড়িতে থাকে। আমার ভাইপো ইউনিভার্সিটিতে কাজ করে, ভাই মারা গিয়েছে, বৌমা আছেন। আমার আর বুঝতে অসুবিধা হলো না, ইনিই সেই লোক যিনি বোটানি ডিপার্টমেন্টের তালা খুলতে চাননি। রাজীব জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমি শুনলাম আপনি বৌমাকে প্রথম প্রথম অপছন্দ করতেন, তা কেন? এবার ভদ্রলোকের চোখ দুটো ছলছল করে উঠল। একবার নিজের ছেলের দিকে তাকিয়ে উনি বলতে থাকলেন, বাবা, অনেক কষ্ট করে জীবনে রোজগার করেছি,
একটু একটু করে সংসার গুছিয়েছি। বৌমা ছিল এলাকার 3টে বাড়ি খাদানের মালিকের একমাত্র কন্যা। অত বড় লোকের মেয়ে ঘরের কাজ করতে পারবে না এই ভেবে পছন্দ হতো না। কিন্তু কিন্তু দুদিন যেতে না যেতেই ও সবার প্রিয় পাত্রী হয়ে গেল। কিন্তু ওর বাপের বাড়ির লোকজন যোগাযোগ রাখলে না। সেদিন থেকেই এ বাড়ি ওর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি। আচ্ছা, ওনার বাপের বাড়ির কোনো নাম্বার আছে? হ্যাঁ হ্যাঁ, ওরে প্রশান্ত প্রশান্ত, তোর শ্বশুর বাড়ির নাম্বারটা একটু এদের দে তো। ধন্যবাদ মেসমশাই, আমরা চলি। কাল সকালে একবার আসবো। আপনি চিন্তা করবেন না মেসমশাই, খুনি সাজা পাবেই, আমরা আছি। এই বলে রাজীব ঘর থেকে বেরিয়ে গেল। ওর পিছন পিছন আমি আর মিস্টার চ্যাটার্জি ওনার শ্বশুরমশাইয়ের ফোন নাম্বারটা দিলে রাজীব ফোন করে একটু আড়ালে চলে গেল কথা বলতে। মিনিট 10 পরে ফিরে এসে বলল, কি মিস্টার প্রশান্ত চ্যাটার্জি, এত টাকার লোভ আপনার? আপনি জানতেন আপনার শ্বশুরের কোটি কোটি টাকার সম্পত্তির একমাত্র মালিক আপনার স্ত্রী, আর এমন উইলও ছিল যে আপনার স্ত্রীর মৃত্যুর পর আপনিই হবেন সমস্ত সম্পত্তির মালিক। এতটুকু স্বার্থের জন্য আপনি আমার স্ত্রীকে মেরে ফেললেন? ছি মিস্টার চ্যাটার্জি, ছি! আপনার শ্বশুরবাড়ির লোকজন তো আপনার নামে থানায় ডায়েরি করে ভেবেছে। মিস্টার চ্যাটার্জি প্রথমটাতে খানিক বিব্রত বোধ করলেন, তারপর বললেন, কি বলছেন মিস্টার সিংহ? আমি আমার স্ত্রীকে খুন করেছি? হ্যাঁ হ্যাঁ, আপনি। যদি তাই হয় তো নিয়ে চলুন আমাকে থানায়। আমার আরও কিছু জিজ্ঞাসাবাদ আছে, আমি আগামীকাল সকালে আবার আসবো, এখন চলি। রাজীব নমস্কার করে হন্ততন্ত পায়ে এগিয়ে গেল ফটকের দিকে। মিস্টার রায় এসেছেন এখানে, চোখে কৌতূহল জিজ্ঞাসা করলেন, কি মিস্টার সিংহ, খোঁজ মিলল কিছু? আগে না, তবে আপনি রাত্রে পাহারার ব্যবস্থা করুন, কেউ যেন বাড়ি থেকে বের হতে না পারে। আজ চলি। আসুন। আমরা দুজন বের হলাম। প্রশান্ত চ্যাটার্জির কাকাতুতো ভাই ইউনিভার্সিটিতে কাজ করেন। তার বাড়িতে আমরা গিয়ে হাজির হলো। ওনার নাম আকাশ চ্যাটার্জি। সাদামাটা একতলা বাড়ি, 3টে কুঠুরি, পাশে একটা রান্নাঘর, একটা ছোট্ট উঠোন। উঠোনে একটা টিউবওয়েল আছে, 2-একটা পেঁপে গাছ আর একটা ছোট টগর ফুলের গাছই সম্বল। আকাশবাবু একা একাই বসেছিলেন। বিধবা মা বোধহয় সান্ধ্য কাজ সারছেন। রাজীব আর আমাকে দেখে আকাশবাবু উঠে দাঁড়ালেন, চোখে একটা জিজ্ঞাসু ভাব। রাজীবই আগে মুখ খুলল। আমি প্রাইভেট ডিটেকটিভ রাজীব সিংহ রায়, ইনি আমার বন্ধু রামকৃষ্ণ। আচ্ছা, আপনার সাথে আপনার বৌদির সম্পর্ক কেমন ছিল? কেন, ভালোই। বললেন আকাশবাবু। ওনার বয়স আন্দাজ 35। বিয়ে করেননি। মাথার সামনের দিকে চুলটা খানিকটা পরিষ্কার হয়ে যাওয়াতে কপালটা বেশ বড়ই দেখাচ্ছে। বিদ্যাসাগর মহাশয়ের কথা মনে পড়ে গেল যেন। গায়ের রং শ্যামবর্ণ, হালকা দাড়ি আছে, সুঠাম চেহারা, মেদবিহীন শরীর। রাজীব প্রশ্ন করল, এই আপনাদের বড় বাজে স্বভাব, সব কথাতেই কেন? যাই হোক, আপনি বিয়ে করেননি কেন এখনো? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বললেন আকাশবাবু। আহা, সে ঠিক আছে, নাকি কোনো সুন্দরী? শাট আপ রাজীব বাবু, আমাদের এরকম বিপদের দিনে আপনি মস্করা করছেন? বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। যাচ্ছি বাবা, যাচ্ছি, কাল আবার আসবো। যদি প্রমাণ পাই আপনি পুরো চ্যাটার্জি পরিবারকে থানায় পুরে, তবেই আমার শান্তি। আমরা সাইকেলে চড়ে রওনা দিল মেসের উদ্দেশ্যে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুই কাকে সন্দেহ করছিস? রাজীব উত্তর দিল না প্রশ্ন করলো বুঝতে পারলাম না। বলল, কটা বাজছে? 8:10। সবাই কি সন্দেহ হয়, আবার কাউকেই হয় না। সত্য প্রকাশ পাক আর মিথ্যা নিপাত যাক। প্রশান্তবাবুর বাবা বুড়ো মানুষ, বৌমাকে খুন করাবেন কেন? তাই ওনাকে সন্দেহের বাইরে রাখছি। রইল পড়ে প্রশান্তবাবু আর আকাশবাবু। প্রশান্তবাবু টাকার প্রয়োজনে কাজটা করতেই পারেন। আমি জিজ্ঞাসা করলাম, নিজের স্ত্রীকে খুন করাবেন? অর্থ বড় কঠিন জিনিস বৎস, ও তুমি বুঝবে না। আর আকাশবাবু? আকাশবাবু যুবা পুরুষ, অবিবাহিত, বৌদির কাছে থাকেন, হয়তো একটু বেশি আশা করে ফেলেছিলেন, না পেয়ে খুন করেছেন বা করিয়েছেন। কিন্তু মিতার দেহে কোনো অত্যাচারের চিহ্ন মেলেনি, অর্থাৎ শুধু খুন করার জন্যই ওনাকে অপহরণ করা হয়েছিল।
অন্য কোনো মোটিভ থাকেনি। আগামীকাল একবার প্রশান্তবাবুর বোনের সাথে দেখা করব, কথা বলবো, তারপর ভাবতে হবে পরিবারের বাইরে কেউ ইনভলভ ছিল কিনা। আজ সারাত কিন্তু কোনো আর কথা হবে না, খেয়ে ঘুম। কাল সকাল 8টা নাগাদ প্রশান্তবাবুর বাড়ি যাব। আমরা মেসে ফিরে এসে রুটি তরকা খেয়ে বিশ্রাম নিলাম। গতকাল রাতে ভালো ঘুম হয়নি, আজ ক্লান্ত ছিলাম। ঘুমিয়ে পড়েছি কখন বুঝতেই পারিনি। সকালে উঠে ব্রেকফাস্ট সেরে আবার চেনা রাস্তায় মিউনিসিপ্যাল গার্লস স্কুলের কাছেই দোতলা বাড়িতে আমরা উপস্থিত। ফটক পেরিয়ে প্রবেশ করতেই এমন অগ্নিস্ফুলিঙ্গের সাথে দেখা হবে বুঝতে পারিনি। গ্রীবা উন্নত করে জিজ্ঞাসা করলেন, কে আপনারা? কথাগুলোর মধ্যে তীক্ষ্ণতা না থাকলেও দৃঢ়তা আছে বোঝা গেল। সামনে যিনি দাঁড়িয়ে আছেন ভয়ঙ্করী রূপে, তার বয়স ওই 30 হবে। গায়ের রং ফর্সা, পরনে একটা সাদা হাতকাটা গেঞ্জি আর ট্রাকস্যুট জাতীয় একটা প্যান্ট। চোখগুলো সন্দেহবাতিকদের মতো, শরীর পেশিবহুল। মহিলাদের এমন বিশেষ পেশিবহুল চেহারা চোখে পড়ে না। ঘাড় পর্যন্ত চুল, হাতে একটা সেন্সোডাইন কোম্পানির ব্রাশ। পেস্টের ফেনা ফেলে আমাদের দিকে কটমট করে তাকিয়ে বললেন, কি চাই? রাজীব এমন মেয়েদের বিশেষ পছন্দ করে। ওই আর যাই হোক, আমিও একটা মেয়ে। এই জাতীয় কথা ওর ভালো লাগে না। ওর মতে প্রকৃতি তোমাকে সৃষ্টি করেছে, তুমি চেটে পুটে ভোগ করো বীরের মতো। রাজীব বলল, আমরা মিসেস চ্যাটার্জির কেসটা দেখছি। ও গোয়েন্দা? দাদা বলেছিল বটে, ওসব গোয়েন্দা টোয়েন্দা দরকার হবে না। আপনি তো দেখছি আমাদের কি জেলে পড়বেন। আরে না না না, সত্য প্রকাশ হবেই। আপনি আমাদের একটু সাহায্য করবেন মিস জুঁই, আমার নাম জুঁই। ওসব কিছু না, যার যখন যাওয়ার সময় সে যাবেই। সময় চলে যাচ্ছে, নিজের কাজ করুন। না, যদি আপত্তি না থাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? করুন। আপনার দোকান কেমন চলে? ভালোই। মাসে ইনকাম কত হয়? 65। বাহ, বেশ ভালো। আচ্ছা, আপনার বৌদি কী ধরনের সাজতে ভালোবাসতেন? ওর মুখটা সুন্দর ছিল, না সাজলেই ভালো লাগতো। আর শুনুন, যে মরে গেছে মরে গেছে, তাকে নিয়ে আপনারা কাটাছেড়া করবেন না। আমাদেরও মন মেজাজ ভালো নেই, চলি। এই বলে গটগট করে জুঁই চলে গেলেন। সাথে সাথেই প্রবেশ করলেন আর এক যুবক, বয়স আন্দাজ 30। শোক বাড়িতে এসেছেন তাই, না হলে দেখে মনে হয় বেশ শৌখিন মানুষ। গায়ের রং ফর্সা, পরনে টি শার্ট আর জিন্স, হাতে দামি ঘড়ি, পরিপাটি করে আঁচড়ানো চুল, উন্নত গ্রীবা, ফ্রেঞ্চ কাট দাড়ি। বেশ ব্যক্তিত্বের পরিচয় দিচ্ছে। হাবভাব দেখে মনে হলো ডাক্তার হবেন। যুবকটি আমাদের পাশ কাটিয়ে এক্সকিউজ মি বলে চলে গেলেন দোতলায়। আমরা উঠোনে দাঁড়িয়ে আছি। মিস্টার রায় প্রবেশ করলেন। চুপি চুপি আমাদের জানালেন, রাজীববাবু, সত্যি একজন তান্ত্রিক আছেন কঙ্কালেশ্বরীর মন্দিরের ওখানে। লোকটা বেজায় ধূর্ত। অনেকে বলছে সে নাকি তন্ত্রবিদ্যার জন্য মানুষ খুন করে সাধনা করে। আমি বললাম, তাই? আগে হ্যাঁ রামকৃষ্ণ। রাজীব জিজ্ঞাসা করল, আজ বৃহস্পতিবার, গত পরশু অর্থাৎ মঙ্গলবার ছিল, তাই না? আর মঙ্গলবার ও শনিবার তন্ত্র সাধনার বিশেষ দিন। ওই তান্ত্রিককে একদম বেশি ঘাটকাবে না মিস্টার রায়, বেটা পালিয়ে যেতে পারে। আজ এখানে কাজ শেষ করে আমরা যাব তান্ত্রিকের সাথে দেখা করতে। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্ট কী এসেছে? না, তবে বিকালের মধ্যে চলে আসবে। বেশ বেশ। ইতিমধ্যে সেই সুন্দর যুবক বেরিয়ে এলেন। মিস্টার রায় পরিচয় করিয়ে দিলেন যুবকটির সঙ্গে। আমি যা আন্দাজ করেছিলাম তাই হলো। উনি ডাক্তারবাবু, বেশ মিশুকে মানুষ। পাড়ার একটা চায়ের দোকানে চা খেতে গেলেও আমরা চারজন। গরম চা খাও। আমি, রাজীব, মিস্টার রায় আর ডক্টর মৃণাল সেন। মৃণাল সেনের সাথে কথোপকথনের পর সারাংশটা ঠিক এইরকম। ডক্টর সেন MBBS পাস করে বর্তমানে ওনার বাড়িতেই প্র্যাকটিস করেন। বাড়িতে ওনার অসুস্থ স্ত্রী থাকেন। ওনার বাড়ি 4 নম্বর ইসলাবাদ। চ্যাটার্জি পরিবারের একরকম ঘরোয়া ডাক্তার উনি। প্রশান্তবাবুর বাবার হার্টের অসুখের ইনি দেখাশোনা করেন এবং সকাল সন্ধে একবার করে ভিজিট করেন। ছোটোখাটো রোগের অসুখের ইনি চিকিৎসা করেন। বেসিক্যালি উনি কার্ডিওলজিস্ট।
আজ 2 বছর হলো উনি এ বাড়িতে যাতায়াত শুরু করেছেন। অভিষিক্তা দেবীর ওপর ওনার প্রগাঢ় ভক্তি। সত্যি কথা বলতে কি, ডক্টর সেনকে আমার বেশ পছন্দ হয়েছে। ব্যক্তিত্বময় সুপুরুষ, কথাবার্তার মধ্যেও একটা আপন করে নেওয়ার ভাব রয়েছে। শুধু সমস্যা আর রোগগ্রস্তা স্ত্রী। তিনি একটা ঘরেই থাকেন, বিছানাতেই সারাদিন রাত, হাঁটাচলাও করতে পারেন না। ডক্টর সেন ওনার খুব সেবা করেন। জুঁইকে তিনি পছন্দ বা অপছন্দ কিছুই করেন না, তবে ওর স্পষ্টবাদী মনোভাবটাকে বেশ সম্মান করেন। আমরা ঠিক করলাম বিকাল 4টে নাগাদ একবার তান্ত্রিকের সাথে দেখা করব। তবে আসল পরিচয় দেব না। মিস্টার রায় হবেন আমাদের পিএইচডি গাইড প্রফেসর শাস্ত্রী, আর আমরা 3 জন ওনার ছাত্র তন্ত্রবিদ্যা নিয়ে গবেষণা করছি। বিকাল 4টে নাগাদ ডাক্তারবাবুর নিজস্ব গাড়িতে করে আমরা চললুম কাঞ্চননগরের উদ্দেশ্যে। আমি আর রাজীব বিবেকানন্দ কলেজ মোড়ে গাড়িতে উঠলাম। বিকেলের মিঠে রোদে গাড়ি ছুটল। ডক্টর সেন নিজেই ড্রাইভ করছেন, আমরা 3 জন পিছনে বসে আছি। সকলেরই মার্জিত পোশাক, চুল একটু এলোথেলো। মিস্টার রায় মোটা ফ্রেমের একটা চশমা পরেছেন, সাথে একটা পাঞ্জাবি ও পায়জামা পরেছেন। তেলিপুকুর থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে গাড়ি ছুটল। কাঞ্চননগরের রাস্তাঘাট দেখে মন ভরে গেল, যেন প্ল্যান করেই তৈরি করা। এই এলাকাটা বর্ধমান থেকে বাইরে বলে মনে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন, রাজপথের মতো রাস্তা। মিনিট 15-র মধ্যে কঙ্কালেশ্বরী কালীবাড়িতে এসে হাজির হলাম। মন্দিরটা প্রাচীন, কিন্তু নতুন করে মেরামত করা হয়েছে। সামনে একটা নাট মন্দির ঘেরা দেওয়া আছে। বিগ্রহের উচ্চতা 5 ফুট হবে। মা কালীর বিগ্রহের দর্শনে একসাথে ভীতি ও শ্রদ্ধা জাগরিত হয়। প্রচলিত আছে মা খুবই জাগ্রতা। মন্দিরের সম্মুখে বিরাট বড় একটা মাঠ, ইতস্তত ছেলে ছোকরাটা ঘুরে বেড়াচ্ছে। অনতি দূরে 2-1টা মন্দির রয়েছে, শিব মন্দির, বিষ্ণু মন্দির, এইসব। বয়স্ক মানুষদের থাকবার মতো একটা আবাসন নির্মিত হয়েছে। বুড়ো বয়সে সব তাড়িয়ে দিলে সব। আবাসনটিও বেশ সুন্দর দেখতে। এলাকার এক মানুষকে জিজ্ঞাসা করলে উনি দেখিয়ে দিলেন তান্ত্রিকের রাস্তা। ওইদিকে দেখুন, ওইদিকে বসে আছেন। 4টে বাঁশ দিয়ে খুঁটো করে মাথায় একটা ত্রিপল দিয়ে একটা কুঁড়ে ঘরের মতো করা আছে। তার পাশে পদ্মা আসনে বসে আছেন লাল বসনধারী, বছর 50-এর এক দীর্ঘকায় মানুষ। মাথায় লাল তিলক, চোখ আধবোজা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে কি সব তাবিজ কবচ পড়ে আছেন। উত্তরাশ্ব হয়ে বসে আছেন। মিস্টার রায় ডাক দিলেন, বাবা, বাবা, বাবা। কে তোমরা? সাধুর চোখ দুটো রক্তের মতো রাঙা, দপ করে জ্বলে উঠেই যেন নিভে গেল। কি চাই? গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন তান্ত্রিক। মিস্টার রায় আমাদের আসার উদ্দেশ্য জানালে আমরা একে একে সাষ্টাঙ্গে প্রণাম করলাম এবং তান্ত্রিক গাম্ভীর্য খানিকটা কমল। উনি বলতে থাকলেন, বাহ, শুনে খুশি হলাম। কেউ তো তন্ত্র সাধনা জানতে চায়। আজ 2 মাস আছি এখানে, সবারই এটা চাই, ওটা চাই, মেয়ের বিয়ে দিতে চাই, টাকা কড়ি চাই, রোগ মুক্তি চাই, এসব। তা যাই হোক, হিন্দু মতে 3 দেবতার মধ্যে সবথেকে আদিদেব হলেন দেবাদিদেব মহাদেব, আর মহাদেব হলেন তন্ত্র সাধনার সর্বময় কর্তা। আমরা ওনারই উপাসনা করি। ত্রিদেবের বাকি 2 দেবতা বিষ্ণু ও ব্রহ্মা যথাক্রমে পালনকর্তা ও সৃষ্টিকর্তা রূপে রইলেন। তন্ত্রের জন্ম বেদ থেকে। তন্ত্র বেদকে গুরু মানে, কিন্তু বেদ তন্ত্রকে নিজের মধ্যে স্থান দেয় না। বৈদিক ঋষিদের মধ্যে কেউ কেউ তন্ত্র সাধনা করতে শুরু করেছিলেন, ক্রমে তাদেরকে আশ্রম থেকে তাড়িয়ে দেওয়া হয়। বেদান্ত আত্মার খোঁজ করে, আর তন্ত্র আত্মাদের কাজে লাগায়। ক্রমে হিন্দু বা সনাতন ধর্ম থেকে তন্ত্র হারিয়ে যেতে লাগলো। পরবর্তীকালে বৌদ্ধ সাধকরা তন্ত্রকে নিজেদের কাজে লাগাতে শুরু করলো। ক্রমে তিব্বত হয়ে উঠল তন্ত্র সাধনার এক বিরাট ক্ষেত্র। অসীম ক্ষমতা তাদের, সূক্ষ্ম শরীরে সব জায়গায় বিরাজ করতে পারেন।
রাজীব প্রশ্ন করল। আচ্ছা বাবা, অ্যালকেমিস্টরা কি এসব মানে কিছু? এরপরেই যেন সন্ধ্যা নেমে এসেছে। সমস্ত প্রাণী যেন কোনো নাটকের মহড়া শুরু করেছে। তান্ত্রিক বলতে থাকলো, আলকেমিস্টরা কালো জাদু নিয়ে কাজ করে, ওরাও খানিক একই রকম। তানজানিয়ার কিছু আদিবাসী তন্ত্র সাধনাকে এখনো কাজে লাগায়, ওরাও বেশ শক্তিশালী। কিন্তু ভারতবর্ষের তন্ত্র সাধনা একটু অন্য ধরনের। এখানে সবার লাভ চায় না, নিজে সাধনা করে মুক্ত হতে চায়। যারা তন্ত্রকে খারাপ কাজে লাগায় তারা ভণ্ড। তোমাদের রামকৃষ্ণ মিশনে তো তন্ত্র মতে দীক্ষা দেওয়া হয়, তাতে আবার ইন্দ্রিয় সংযমও বাড়ে। ডক্টর সেন জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তন্ত্র সাধনায় সব সাধনা কেন করা হয়? তান্ত্রিক একটু থেমে বললেন, ও বড় কঠিন সাধনা, করা হয় খুব মনের জোর প্রয়োজন, বুঝলে? কত রকম বাধা আসে। চিতার কাঠ সাজানোর মতো করে কাঠ সাজাতে হয়, তার উপর সদ্য হওয়া মৃতদেহটাকে উপুড় করে শোয়ানো হয়, শবের মাথাটাকে উত্তরে রাখতে হয়, পা দক্ষিণে থাকে। সাধক কোমরের ঠিক ওপরে মানে পিঠে উত্তর মুখে বসে থাকেন। সাধকের জানু দুটি শবের পেটের উপরে থাকা চাই। এবার মন প্রাণ দিয়ে এক টানা বীজ মন্ত্র জপ করতে হবে। খানিক বাদে মরা নড়ে চড়ে উঠবে, হাঁ হাঁ করে চিৎকার করবে, সাধককে ছিটকে সরিয়ে দিতে চাইবে, ধনুকের মতো বেঁকে যাবে। মুখ হাঁ করলে মোড়ার মুখে মদ আর কাঁচা মাংস ফেলে দিতে হবে। কত ভূত প্রেত ভয় দেখাবে, মেরে ফেলার হুমকি দেবে। আহ, সে কি দৃশ্য! এক মুহূর্তের জন্য ভয় পেলে জীবন সংশয়। আমার একবার হয়েছিল, কয়েক মুহূর্তের ভুলে একটা প্রেতাত্মা আমাকে এমন আছড়ে দিয়েছিল যে কোমরের হাড় পর্যন্ত ভেঙে যাবার জোগাড়। আমার পূজ্যপাদ গুরুর আশীর্বাদে সে যাত্রায় বেঁচে যায়। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা মহারাজ, কেমন মৃতদেহ হলে সব সাধনা ভালো হবে? নারী শরীর, বিশেষত যদি কোনো যুবতী অপঘাতে মৃত্যুবরণ করে তাহলে সবচেয়ে ভালো। রাজীব জিজ্ঞাসা করল, আচ্ছা, এই সাধনা কি আপনি এখন করছেন? তান্ত্রিক বললেন, করছি বাবা, করছি। তোমরা ভালো মানুষ, এমনিতে ও বড় গুপ্ত সাধনা, তবে শুরু করেছি। খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করব বলে মনে হয়। তাঁদের রূপ দর্শন করব, ষোড়শী ডামুরি এদের। খুব উচ্চ সাধনা না থাকলে এদের দর্শন হয় না। এসব কথা তোমরা আবার বাইরে বলো না যেন বাবা। ডক্টর সেন বললেন, না না, আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা, সাধকরা মায়া বলে অনেক কাজ করতে পারেন। যেমন ধরুন, আপনার শরীরটা এখানে সবাই দেখছে, কিন্তু আপনি হয়তো অন্য কোথাও একই রূপ নিয়ে অন্য কোনো কাজ করছেন। আরে ওসব তো পারা যায় গো, ওসব পারা যায়, ওটা ভেলকি। উচ্চকোটির সাধক মানে আমাদের মতো সাধক ওসব দেখায় না। ডক্টর সেন বললেন, আপনি পারেন? তোমরা বড় ছেলে মানুষ দেখছি। আমি পারি পারি বাবা, পারি। যাও, এবার তোমরা যাও, আমার একটু সন্ধ্যাবেলার কাজ আছে। আমরা পুনরায় প্রণাম করে বেরিয়ে এলুম। রাজীব যেন একটা সূত্র খুঁজে পেয়েছে। ওর চোখ মুখ লাল হয়ে গেল। রাজীব বলল, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, কথা আছে। আমরা গাড়িতে উঠলে ও বলতে শুরু করলো, মঙ্গলবার অভিষিক্তা দেবী খুন হলেন। শরীরে সিঁদুর আর ধূপধুনার গন্ধ। কম বয়সী নারীর শরীর হলে সাধনা ভালো হয়। উনি সাধনা শুরুও করেছেন, শীঘ্রও ফললাভও করবেন। আজ বৃহস্পতিবার, কাল শুক্র, পরের দিন শনি। শনিবার দিন অমাবস্যাও বটে, শুভ দিন। উনি যত বড় ভৈরবী হন না কেন, কোথায় পালাবি বাপ? ডাক্তার, পুলিশ, রামকৃষ্ণ আমরা হাতে নাতে ধরবো। কাঞ্চননগর থেকে বেরিয়ে কমলাকান্ত কালীবাড়ি, মা সর্বমঙ্গলা মন্দির, বীরহাটার বড় মা মন্দির এবং বর্ধমানেশ্বর বা মোটা শিব মন্দির দর্শন করে বিসি রোড ধরে আমরা থানায় গেলুম। পোস্টমর্টেম রিপোর্টে যেটা দেখা গেল সেটা হলো অভিষিক্তা দেবীর হার্ট অ্যাটাক হয়েছিল।
অর্থাৎ তান্ত্রিকের কাজকর্ম দেখেই ওনার হার্ট অ্যাটাক হয়। ও মাই গড! এই বলে রাজীব মাথায় হাত দিয়ে একটা চেয়ারে বসে পড়ল। 5 মিনিট বসে থাকার পর রাজীব বলল, কাল অনেক কাজ। ডাক্তার প্লিজ আমাদের একটু মেসে পর্যন্ত পৌঁছে দেবেন? সন্ধ্যে 7টা নাগাদ আমরা মেসে পৌঁছালাম। রাজীব কোনো কথা বলল না। ডক্টর সেনকে জাস্ট থ্যাংক ইউ জানিয়ে বিদায় করা হলো। রাত্রি 9টা পর্যন্ত রাজীব বিছানায় শুয়ে থাকলো। তারপর আমাকে বলল, আগামীকাল আমি একটু বের হচ্ছি, কোথায় কেন যাচ্ছি পরে জানাবো। তুই সকাল 11টা নাগাদ একবার বিগ বাজার চলে যাবি। আমি সকালে মিস্টার চ্যাটার্জি বাড়ি যাব, ওখান থেকে বেরিয়ে যাব। এটা কিন্তু একদম গোপনীয় থাকবে। ডাক্তার সেন বা মিস্টার রায় কেউ যেন টের না পায়। চল এবার খেয়ে শুয়ে পড়ি। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে, কি হতে চলেছে, কেনই বা হতে চলেছে। আমরা রুটি খেয়ে শুয়ে পড়লাম। পরদিন অর্থাৎ শুক্রবার সকাল 8টা নাগাদ মিস্টার চ্যাটার্জির বাড়ি রওনা হওয়া গেল। মিস্টার চ্যাটার্জিকে দেখে একটু উদ্বিগ্ন লাগছিল। উনি ব্রাশ করছিলেন। রাজীব জিজ্ঞাসা করল, আপনার কি নিম দাঁতন করা অভ্যেস নাকি? ওটা কিন্তু বেশ ভালো দাঁতের জন্য। মিস্টার চ্যাটার্জি বললেন, আরে না মশাই, আমার ব্রাশটা খুঁজে পাচ্ছি না। সে কি, লোকে আজকাল ব্রাশও চুরি করছে নাকি? আচ্ছা, মিশমশাই কেমন আছেন? হ্যাঁ, বাবা একটু ভালোই আছেন। তা বেশ। আপনার বোন কোথায়? ওই তো এদিকেই আসছে। জুঁই, তুমি আজ ও কাল তোমার পার্লার যাবে না, বিপদ হতে পারে। জুঁই বললেন, আরে কে রে তুই? তোর কথাতেই জুঁই, এটা সাউথ করার সময় নয়। আমি যাবই। জুঁই চলে গেলেন। আমরাও বিদায় নিলাম। রাজীব বীরহাটা থেকে স্টেশনের দিকে চলে গেল। আমি ছোট নীলপুরের মেস ফিরলাম। রাজীবের কথা মতো সকাল 11টা নাগাদ বিগ বাজার গেলুম। এসির ঠান্ডা হাওয়া, বিভিন্ন প্রকারের মানুষের ভিড় আর আইনক্সের সিনেমা হলের দর্শকদের উত্তেজনা। সত্যি দারুণ সিনেমাটা। হ্যাঁ, খুব সুন্দর ডিরেকশন। ওখানে মিস্টার রায়ের সাথে দেখা হয়ে গেল। রাজীবের কথা মতো ক্যাশ কাউন্টারে আমরা দুজনে জিজ্ঞাসা করলাম, গত মঙ্গলবার অভিষিক্তা দেবী কখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন? জানা গেল 5টা 10 নাগাদ। উনি নির্দিষ্ট জায়গায় সই করে এই সময়টাই রেখে গিয়েছেন। রাজীবকে ফোন করে জানালাম। রাজীব বলল, 5টা 10 নাগাদ। তার মানে কাজ শেষ হবার 50 মিনিট আগেই। বেশ। আচ্ছা, টিকিট কাউন্টারে জিজ্ঞেস কর কেন উনি সেদিন আগে চলে গিয়েছিলেন। আমি একজনকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, জানি না। রাজীব বলল, ওরে গাধা, কোনো মেয়েকে জিজ্ঞেস কর ক্যাশ কাউন্টারে। যদি কোনো মহিলা থাকে, না থাকলে কোনো পাশাপাশি কাউন্টারে গিয়ে মহিলা কর্মচারী থাকলে তাদেরকে গিয়ে জিজ্ঞেস কর। আমি বললাম, আচ্ছা মহিলাই কেন? আরে, রাজীব বলল, আরে এটা ফিমেল সাইকোলজি। ওরা মেয়েতে ঝগড়াঝাটি করে, কিন্তু শরীর যদি অসুস্থ হয় তাহলে মহিলাদের কি আগে জানায়, বুঝলি? হলোও তাই। একজন মহিলা কর্মচারীকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, হ্যাঁ, দিদি বলছিলেন পেটে একটু ব্যথা করছে, তাই চলে যাচ্ছি। খবরটা রাজীবকে দিতে সে বলল, ইয়েস। এবার মিস্টার রায়কে ফোনটা দে। মিস্টার রায় ফোন নিয়ে কথা বলছেন। সে কি, মিস্টার চ্যাটার্জিকে গ্রেপ্তার করব? কিন্তু কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট নেই তো। হ্যাঁ, গৃহবন্দী রাখা যেতে পারে, 2-3 দিন বের হতে দেওয়া যাবে না। ঠিক আছে। আমরা মিস্টার চ্যাটার্জির বাড়ি ফিরে এলাম। পুলিশ ওনাকে গৃহবন্দী করে রাখলো। অনেক উষ্ণ কথা বললেন মিস্টার চ্যাটার্জি। এই তোদেরকে দেখে নেবো, আমি দোষ করিনি কিছু। তার মুখ বন্ধ করার জন্য মুখটা খুলে দাও। মুখে রুমাল বেঁধে হাত বেঁধে রেখে দেওয়া হলো। ডক্টর সেন, মিস্টার রায় ও আমরা দুজন সন্ধ্যে 7টা নাগাদ কালকের প্ল্যান করতে বসেছি আমাদের মেসে। মিস্টার রায় খুবই করিতকর্মা পুলিশ অফিসার। প্রায় 1.5 ঘন্টা যুক্তির পর যা স্থির হলো তার সারাংশ এইরূপ: আজ রাত থেকে দূর থেকে পুলিশ ওই তান্ত্রিকের ওপর নজরদারি চালাবে। সব ঠিক থাকলে আমরা সন্ধ্যে 7টা নাগাদ বীরহাটা থেকে রওনা দেব কাঞ্চননগরের উদ্দেশ্যে। ডক্টর সেন একটা গাড়ি নেবেন। পুলিশের জিপে বেশ কিছু পুলিশ কনস্টেবল ও মিস্টার রায় রওনা দেব। আমরা প্রায় নিশ্চিত নিশ্চয়ই কোনো মেয়েকে অপহরণ করে আনা হবে। তার গায়ে সিঁদুর মাখিয়ে পুজো করা হবে আর
তার মৃত্যুর আগের মুহূর্তেই প্রমাণ সমেত তান্ত্রিককে গ্রেপ্তার করা হবে। প্রয়োজনে মিস্টার রায় এনকাউন্টার করতেও পিছপা হবেন না। আজ রাতে রাজীব তার প্রিয় 3 গোয়েন্দাকে ধূপধুনা দিয়ে পূজা দিল। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা যেমনভাবে থাকেন তেমনভাবেই মাঝে ফেলুদাকে রেখে ডান দিক ও বাম দিকে যথাক্রমে ব্যোমকেশ ও শার্লক হোমসকে রেখে পুজো করে রাজীব। ব্যোমকেশ, জয় শার্লক হোমস। কাল ওর পরীক্ষা, তাই আজ এত ঘটা। পরদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত সাদামাটা জীবন চলল। সন্ধে 7টা নাগাদ বীরহাটা থেকে আমাদের গাড়ি রওনা দিল কাঞ্চননগরের উদ্দেশ্যে। 5 মিনিট বাদে ফোনটা এলো ডক্টর সেনের সেলফোনে। ফোনে আছেন জুঁই। ফোনের কথা শেষ করে ডক্টর সেন জানালেন, একটা মস্ত ভুল হয়ে গেছে। একটা এমার্জেন্সি ইঞ্জেকশন দেবার ডেট ছিল আজকে জুঁইকে, ওটা উনি ভুলে গিয়েছিলেন। ডক্টর সেনের গাড়িতে আমি আর রাজীব ছিল, অন্যটাতে পুলিশ ফোর্স। ডক্টর সেন জানালেন তিনি টোটোয় করে চেম্বার চলে যাবেন, আমরা ওনার গাড়ি ব্যবহার করতে পারি। রাজীব বলল, ডাক্তার আপনি নিজে গাড়ি নিয়ে যান, আমরা পুলিশ ভ্যানে চড়ে যাচ্ছি, ইঞ্জেকশন দেওয়া হলে আপনি চলে আসবেন। ডাক্তারবাবু রাজি হলেন। আমরা পুলিশ গাড়িতে চাপলাম। এর ঠিক 2 মিনিট কি 3 মিনিট পর রাজীব এমন একটা কাণ্ড ঘটাবে ভাবতেও পারেনি। সে রুদ্ধশ্বাসে বলল, ড্রাইভার গাড়ি ঘোরাও, গাড়ি যাবে 4 নম্বর ইছালাবাদ ডাক্তার সেনের বাড়ি। আমি তো অবাক, ও কি পাগল হয়ে গেল নাকি? আমি রাজীবকে নাড়িয়ে বললাম, হেই তুই কি পাগল হয়ে গেলি নাকি? রাজীব ওর শয়তানি ভরা হাসিটা দিয়ে বলল, পাগল হয়নি মাই ডিয়ার ওয়াটসন, এই তো খেলা শুরু। না বুঝতে পারছি আমি আর না মিস্টার রায়। সব যেন রাজীবের মনে রহস্য। সেকেন্ডে সেকেন্ডে আমার হৃৎপিণ্ড যেন বেশি কাঁপছে। রাজীব বলল, মিস্টার রায়, আপনার রাইফেলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সাথে এসআই স্যার আসেন তো? এসআই স্যার, আপনি কিন্তু রাইফেলটা রেডি রাখবেন। একদম। ডক্টর সেনের বাড়ির গেটে দাঁড়িয়ে থাকা গার্ডের ঘাড়ে যখনই বন্দুকের একবারই দেওয়া হলো, গার্ড অজ্ঞান হয়ে পড়ে গেল। এই ঘটনার কয়েক মুহূর্ত পরে যে নারকীয় ঘটনা ঘটতে চলেছিল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। স্বপ্নেও ভাবিনি এমন কোনো দৃশ্য এই বাস্তব জীবনে দেখতে হবে বলে। যদি না মিস্টার রায় সময়ে গুলি চালাতেন, আমার প্রিয়তম বন্ধুকে কখনোই আর দেখতে পেতুম না। দিক বিদিক বিদীর্ণ করে আকাশকে কাঁপিয়ে এক বিভৎস হিংস্র সাপদ চোখ দুটো যার ভাটার মতো জ্বলছে, ক্ষিপ্র গতিতে ছুটে আসছে আমার প্রিয় বন্ধু রাজীবের দিকে। এত হিংস্র, এত বড় গ্রেহাউন্ড আমি জীবনে কখনো দেখিনি, যার চোখে মুখে প্রতিহিংসার লেলিহান শিখা, পদে শরীরে ক্রূরতা, হিংসার বহিঃপ্রকাশ পড়তে পড়তে সাময়িক নিস্তব্ধতা। তারপরই একটা লম্বা লাফ দিল কুকুরটা। টার্গেট রাজীবের গলার নলি। ওর থেকেও ক্ষিপ্র গতিতে মিস্টার রায়ের বন্দুকটা গর্জে উঠল পরপর 2 বার। কুকুরটা একটা বিকট আওয়াজ করে মাটিতে উল্টে পড়ে গেল। ডক্টর সেনের চেম্বার একটা কাঁচের ঘর। বাইরের আওয়াজ ভেতরে যায় না, আর ভেতরের আওয়াজ বাইরে আসে না। স্পষ্ট দেখা যাচ্ছে ডক্টর সেন যেন হাসি মুখে জুঁই দেবীর সাথে কথা বলছেন। তারপরই একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে ঔষধটা সিরিঞ্জে পড়লেন। সিরিঞ্জের ডাঁটি চাপ দিয়ে ভেতরের বাতাস খানিকটা বের করলেন, কিন্তু পুরোটা নয়। এবার জুঁই দেবী বাম হাতের কনুইয়ের উপরের দিকটা খুলে ধরলেন। ডাক্তারবাবু ইঞ্জেকশন দিতে যাচ্ছেন, আর ঠিক এমন সময় এসআই স্যার কাঁচের দরজাটা খুলে ঢুকে পড়লেন ভেতরে। বন্দুক তাক করা আছে ডক্টর সেনের মাথা বরাবর। বিস্ময়ে, ভয়ে, অপমানে ডক্টর সেন সাময়িকক্ষণের জন্য বাকশক্তিহীনভাবে দাঁড়িয়ে রইলেন। উনি চলশক্তিহীন, পুরো ঘরে নিস্তব্ধতা। রাজীব বলল, ডাক্তার সে জিনিসটা পুলিশকে দিয়ে দিন, কোনো চালাকি করবেন না, দিন বলছি। ডক্টর সেন ওটা মিস্টার রায়কে দিয়ে দিলেন। তারপর একটা ছুরি তুলে নিয়ে জুঁই দেবীর গলায় বসিয়ে বললেন,
আমি তো মরবই, কিন্তু একে মেরে দিয়ে যাব। 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 একই কথা বারবার বলছেন, কিন্তু কখনো কখনো একই লোকের মুখে নারী কণ্ঠ শোনা যাচ্ছে। এটা কি করে সম্ভব? কোনো ভূতুরে ব্যাপার নাকি? এবার জুঁইদেবী যা করলেন তা সত্যি প্রশংসনীয়। ওনার ডান হাতটা এমনভাবে চালালেন যাতে কনুইটায় ডাক্তারের থুতনিতে লাগে। ডাক্তার যন্ত্রণায় কাতর হয়ে জুঁইদেবীকে ছেড়ে দিলেন, কিন্তু একটা গোপন দরজা দিয়ে বেরিয়েই হঠাৎ বিদ্যুৎ গতিতে নিজের মারুতি সুজুকি গাড়িতে উঠলেন। স্টার্ট করেই দৌড় লাগালেন। এদিকে পুলিশ জিপও ধাওয়া করল। বিবেকানন্দ কলেজ মোড়, তেলিপুকুর, সদরঘাট পেরিয়ে কৃষক সেতুর কাছে গাড়ি থামল। তারপরই ঘেরাটোপ ভেঙে প্রচণ্ড একটা শব্দ করে ডাক্তার সেনের সলিল সমাধি হলো। রাজীব বলল, হ্যাঁ, 2 জন মরলো আর 3 জন বাঁচলো। আমি জিজ্ঞাসা করলাম, মানে? মানেটা আগামীকাল বলবো। মিস্টার সেন, আপনি মিস্টার চ্যাটার্জিকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। পরদিন সকাল 10টা নাগাদ মিস্টার চ্যাটার্জির ঘরে আসর বসল। সবারই মনে হাজারটা প্রশ্ন। রাজীব বলতে শুরু করলো, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি মিস্টার চ্যাটার্জির কাছে। উনি সম্পূর্ণ নির্দোষ সত্ত্বেও অনেক কষ্ট দিয়েছি। পাড়া প্রতিবেশীর কাছে শুনে বুঝলাম মিস্টার চ্যাটার্জি ও মিসেস চ্যাটার্জি দাম্পত্য জীবন সুখেরই ছিল। আকাশ অবিবাহিত হলেও বৌদিকে সম্মান করত, সুতরাং তারা দোষী হতে পারে না। তাহলে নিশ্চয়ই বাইরের কেউ। খুনের দিন, অবস্থা, তান্ত্রিকের উপস্থিতি, মাথায় গায়ে পায়ে সিঁদুর, এসব ভেবে তন্ত্রের সব সাধনার কথা সবারই মনে হবে। তাই তান্ত্রিকের কাছে যাওয়া। তান্ত্রিকের কাছে ডাক্তারের কিছু প্রশ্ন আমারও মনটা একটা খটকা জাগায়। পরে যখন পোস্টমর্টম রিপোর্ট দেখি তখন ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। অভিষিক্তা দেবীর প্রথমে হার্ট অ্যাটাক, পরে ওনাকে কেটে ফেলা হয়। আর রিপোর্টে এটাও আছে যে ওনার শরীরে ডিকোলিক ওষুধ পাওয়া গেছে, যেটা সাধারণত পেটে ব্যথা হলে ডাক্তারবাবুরা দেন। ডাক্তার সেন কোনোভাবে একটা আননোন কিছু ওনার খাবারে মিশিয়ে দেন। উনিই মিশিয়েছিলেন না কাউকে দিয়ে মেশানো করিয়েছিলেন সেটা লাখ টাকার প্রশ্ন। আননোন এই অর্থে সায়েন্স সফটওয়্যার লাইব্রেরি ওটাকে চিনতে পারেনি কী কেমিক্যাল। সেই কেমিক্যাল ওনার শরীরে ঢোকার কারণে ভদ্রমহিলার পেটে ব্যথা শুরু হয়। স্বামী অকারণে দুশ্চিন্তা করেন, এই ভেবে তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ফোন করেন, শারীরিক অবস্থার কথা জানান। ডাক্তার ঘরের লোক, বিশ্বস্তও বটেন, সুতরাং তিনি ডাক্তারের চেম্বারে আসেন। এবার ডাক্তারই বিদ্যা কাজে লাগালেন ডাক্তার সেন। ইঞ্জেকশনের সিরিঞ্জে 1-2 বায়ুকণা সহ অম্লান বদনে ঔষধ প্রবেশ করিয়ে দেন ডাক্তারবাবু। কোনোভাবে বায়ুকণা ব্লাড স্ট্রিমে বুদবুদ আকারে প্রবেশ করলে বিপদ অবশ্যম্ভারী, এটা ডাক্তারবাবু জানতেন। ব্যাস, হার্ট অ্যাটাক হলো পবিত্র নারী ফুটফুটে বধূ অভিষিক্তা দেবীর। খুনের কারণ তান্ত্রিকের উপর দেওয়ার উদ্দেশ্যে তিনি ফুলের গন্ধওয়ালা পারফিউম, সিঁদুর ইত্যাদি মাখিয়ে গাড়ি করে কামনাড়ার মাঠে ফেলে দিয়েছেন লাশটাকে। এবার প্রশ্ন করলেন মিস্টার চ্যাটার্জি, ডাক্তার সেন কেন এমন করলেন? রাজীব একটু থেমে বলল, বলছি আপনি সুব্রত বক্সিকে চেনেন? নামটা শুনে প্রশান্তবাবুর মুখটা লাল হয়ে গেল। রাগের গলায় বললেন, ওই শয়তানটার জন্যই তো আজ আমার একমাত্র সন্তান মৃত। রাজীব বলল, আপনার ছেলের মৃত্যুর পর বর্ধমানের কিছু ক্লাবের ছেলে তৎকালীন জুনিয়র ডাক্তার সুব্রত বক্সিকে খুব মারধর করে। এর ফলে তার মুখটা বিকৃত হয়ে যায়। সে প্লাস্টিক সার্জারি করে এরূপ নিয়ে ফিরে আসে আর ডাক্তার সেন হিসাবে আপনাদের বিশ্বাস অর্জন করে। তারপর এই ঘটনা। ইঞ্জেকশন দেওয়ার আগে ডাক্তারবাবুরা সাধারণত খানিকটা ওষুধ নষ্ট করার হলেও সিরিঞ্জের ভেতরের বায়ুকণা বের করে দেন, নাহলে মহা বিপদ। সেই ছোট্ট জ্ঞানটি কাজে লাগালেন ডাক্তার বক্সি। পুলিশের এসআই জিজ্ঞাসা করলেন, আমরা ওর ঘর থেকে কাঠ চেরাই করে একটা মেশিন পেয়েছি, যেটা দিয়ে লাশ কাটা হয়েছিল, কিন্তু ওনার স্ত্রী, তাকে তো পাওয়াই গেল না। রাজীব বলল, আগে আমি মিস জুঁইকে শতকোটি ধন্যবাদ জানাই। উনি নিজের জীবন বাজি রেখে কাজটা করেছেন। ইচ্ছে করে নিজের পা কেটেছেন, টিটি নেবার জন্য ডাক্তার ফোনও করেছেন। একমাত্র উনিই আমার প্ল্যানটি ধরতে পেরেছিলেন। ডাক্তার বক্সি ও স্ত্রীকে খুবই হারিয়েছেন 3 বছর হলো। তিনি এতটাই ভালোবাসতেন যে চোখে হারাতেন, তাই তার স্ত্রীর মৃত্যুটা মানতে পারেননি।
কখন ওনার অবচেতন মনে তার স্ত্রী বাসা বেঁধেছিল, তাই কখনো তিনি মিস্টার বক্সি আর কখনো মিসেস বক্সি আসতেন। একে সায়েন্সের ভাষায় মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়। বেশ, আজ চলি, অন্য একদিন আসবো। চল রামকৃষ্ণ, আজকে উত্তম কুমারের সন্ন্যাসী রাজা সিনেমাটা দেখবো। আরে সন্ন্যাসী রাজা পরে দেখবেন মশাই, আগে বলুন আমাকে এত কষ্ট দিলেন কেন? জিজ্ঞাসা করলেন মিস্টার চ্যাটার্জি। রাজীব বলল, আপনারা বোধহয় জানেন না, আমার একটা রুমাল চুরি গিয়েছিল। আবার গত শুক্রবার আপনার ব্রাশখানিও চুরি গেল। এ গল্পে কুকুর বা অন্য কিছু আছে সেটা আন্দাজ করতে পেরেছিলুম। যদি আমরা দুজন, অর্থাৎ আমি আর মিস্টার চ্যাটার্জি একসাথে রঙ্গমঞ্চে প্রবেশ করতাম, তাহলে কুকুর দুজনকেই আক্রমণ করতে পারত। কারণ ডাক্তার বক্সি আমার ও ওনার দুজনেরই গায়ের গন্ধ কুকুরকে শুঙিয়ে রেখেছিলেন। কোনো ইন্টেনশন না রেখেও যদি ডাক্তার বক্সির বাড়ি যেতেন, বিপদ হতে পারত। তাই জোর করে গৃহবন্দী রাখতে হয়েছিল। রিকোয়েস্টে অনেক সময় কাজ হয় না, কারণ পুরুষের পৌরুষত্ব অনেক সময় ক্ষতির কারণ হয়ে ওঠে। কি প্রশান্তবাবু, এবার আমরা আসতে পারি? হ্যাঁ পারেন পারেন, তবে বক্সিকে বাক্সবন্দি করার জন্য এই বকশিসটুকুকে না বলবেন না। আমাদের সামান্য কৃতজ্ঞতা স্বীকার। একটা 50,000 টাকার চেক ধরিয়ে দিলেন আমার হাতে। আমরা হাসি মুখে বিদায় নিলাম। শেষ হলো বায়ুকণা। এই গল্পে যে সমস্ত চরিত্রের আসর বসেছিল তার মধ্যে ঢুকে পড়েছিলাম আমি, শুভম। গল্পের কথক রামকৃষ্ণ, হাবিলদার ও মিস্টার চ্যাটার্জির চরিত্রে, দিব্যেন্দু ডিটেকটিভ রাজীবের চরিত্রে, সন্দীপ আকাশ চ্যাটার্জি, ডক্টর সেন, মিস্টার রায় ও প্রফেসরের চরিত্রে, নাজমা জুঁই, বিগ বাজারের রিসেপশনিস্ট, ডক্টর সেনের স্ত্রী এই রূপে, আশুতোষ চাবি খোলার লোক ও মিস্টার চ্যাটার্জির বাবা ও তান্ত্রিকের চরিত্রে, স্পেশাল এফেক্টে শুভম ও সন্দীপ। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমাদের চতুর্থ গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।